সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা অফিসে উপস্থিত হয়েছেন আমার রাইট সাইডে বনো আপনারা দেখরা তান আজকুর তারিখও করিমগঞ্জ জেলাতে অ্যাটলিস্ট মানে আলাদাভাবে তান কোনো পরিচয় দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। তারপরেও আপনারা সামনে আমি তার পরিস্থিতি তুলিয়া দরিয়ার তাই নিলে চেয়ারপারসন করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কিষাণ কংগ্রেস এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি। তো তাই আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এর আগে বিগত এক মাস আগেও আর আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, উপস্থিতি একটা এখানে প্রোগ্রাম করছিল, একটা টক শো করছিল। তো এই টক শো করার পরে অনেক মানুষের মানে কোয়েশ্চেন আইছে যেন তান ব্যাপারে মানুষ আরও জানতে চাইছেন বা তান যে সোশ্যাল মিডিয়ার তান যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখছেন। তো অনেকে আমরা রিসেন্টলি আমরা লগে যোগাযোগ করছেন যেন তানে আরেকবার মানে আমরা অফিসে আনাইবার লগে বা আরও কিছু মানুষের কিছু কোয়েশ্চেন আছে যেগুলা মানুষের পক্ষ থেকে আমরা কোয়েশ্চেনগুলো আজকে তানে এখানে করবো। তো অ্যাডভোকেট হাসিনা রহমান রে আমরা বরাকণ্ঠ স্টুডিওত ওয়েলকাম জানাই। আর থ্যাংক ইউ। তো আজকের তারিখেও দেখা যায় যে যদি করিমগঞ্জ জেলাত মানে মহিলা হিসাবে কোনো প্রতিবাদী কণ্ঠ কেউ থাকে আর নো ডাউট আরও অনেক আসেন, বাট এর মাঝেও যদি বেস্ট ওয়ান যদি চুজ করতে লাগে তাইলে ডেফিনেটলি এটা আপনার নামও আয়। সবসময় আমরাও দেখি আর অনেকে দেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো মানে হঠাৎ মানে এত বেশি এই যে প্রতিবাদ বা বিভিন্ন জায়গাত গিয়া প্রটেস্ট করা, অনশন বোয়া, এইগুলা মানে হঠাৎ এইগুলা করার কারণটা কিটা? দেখুন, ম্যাটারটা হঠাৎ নয়। আমি বিগত আমি যখন থেকে ধরুন সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে যদি দেখেন আমি প্রত্যেকটা ম্যাটারেই যখন কোথাও না কোথাও সমস্যা হয়েছে আমার সাধ্যের মধ্যে ছিল আমি কিন্তু কাজ করেছি। দেখুন, আগে তো সোশ্যাল মিডিয়া এরকম ছিল না, ব্যবহারও হতো না। আমরা প্রিন্ট মিডিয়ার সাহায্য নিতাম বা অনেক ক্ষেত্রে নিউজও এগুলো হতো না। আমি যখন আরএস কলেজে পড়ি তখন 2003-04 এরকম হবে। তো 2003-04 সেই সময় ছাত্রদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে সরব হয়েছিলাম এবং তখন আমি স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়াতে ছিলাম, মানে ওটার ছাত্র সংগঠন করতাম, এসএফআই এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের যে আসাম ইউনিভার্সিটিতে মার্কশিট নিয়ে তখন অনেকটা সমস্যা হতো। দেখবেন, যদি পুরনো সময়ে পেপার খুঁজেন তখন নববার্তা প্রসঙ্গ ছিল। 2002-03-04 কথা বলছি। তখন এই যে আপনার মার্কশিটগুলো আমাদের আসেনি, তখন কিন্তু এ নিয়ে আমরা কলেজ স্ট্রাইক ডাকি এসএফআই থেকে, এবং তখন থেকেই এসএফআই এর অ্যাক্টিভিটি শুরু হয় ওই আন্দোলন দিয়েই। তারপর কিন্তু তখন অরুণজ্যোতি সেনগুপ্ত, আমাদের এখন এই স্যার নেই, উনি মারা গেছেন, তখন উনি ছিলেন আমাদের প্রিন্সিপাল রবীন্দ্র সদন কলেজের। এবং তখন আমরা প্রিন্সিপালকে তো আমরা ধরলাম সবাই মিলে, হলো না কাজ। কলেজে তখন জিএস ছিলেন এবিভিপি থেকে এবং আমরা ছিলাম এসএফআই এর, আমরা ছিলাম মেজরিটি। তখন থেকেই এসএফআই এর মেম্বারশিপ কলেজে শুরু হয়। তারপর কাজ হলো না, মার্কশিট পেলাম না যথাসময়ে, আমাদের এক্সাম আসবে। তারপর কিন্তু আমরা হোস্টেলের যত স্টুডেন্ট ছিল আরএস কলেজের এবং কলেজের ভেতরের, আমরা সবাই মিলে তখন কলেজ স্ট্রাইক করলাম। আমরা কলেজের বাইরে পুরো বেঞ্চ ফেলে দিলাম। তখন এখানে সাময়িক প্রসঙ্গ বলুন, নববার্তা প্রসঙ্গ বলুন, আরও কোন দু একটা পেপার ছিল, এখন নেই, সমস্ত পেপারগুলোতে তখন ফ্ল্যাশ হয়েছিল এবং আমরা মার্কশিট পাই তখন। তো এই আন্দোলনগুলো আমাদের ছোটোবেলাকার, তখন আমাদের তখন 18 বছর কমপ্লিট হয়েছে, আমরা তখন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি, এটাই তো কথা হচ্ছে গিয়ে। তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কাজ করেছি। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই আজকে থেকে 5-10 বছর হবে, বেশি হলে না, বা একটু বেশি হবে হয়তো। যেমন আমরা 2005-এর দিকে হয়তো আমাদের মোবাইল আমরা ইউজ করি, 2005-এর দিক থেকে হবে। তখনও কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা ছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সব কিছু ফ্ল্যাশ হয়ে যায়, পেপার থেকেও মানুষ সোশ্যাল মিডিয়াতেই দেখে। তো তখন থেকেই বলছি যে তারপর আমি গুয়াহাটিতে ছিলাম, ওখানে পড়াশোনা করেছিলাম। আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি আমি জিএ ন্যাশনাল একাডেমিতে ওখানে পড়াশুনো করি। তারপর আমি এই যে
জেবি ল কলেজ ওই যে চানমারিতে ছিল, কমার্স কলেজের সামনে। তো ওখানে তখন জেবি ল কলেজে আমি এলএলবিতে ভর্তি হই। যদিও আমার এলএলবিটা আমি কমপ্লিট করি করিমগঞ্জ ল কলেজে এসে। 2 বছর পড়াশুনো করার পর আমাকে এখানে চলে আসতে হলো, কারণ আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কিছুদিনের জন্য। তো তখন আমি গৌহাটিতে বিভিন্ন সময় আমরা এসএফআই কাজ করেছি, মুভমেন্ট করেছি বিভিন্ন ইস্যুতে। তারপর করিমগঞ্জে আসলাম। এখানে আসার পর এখন তো আবার করিমগঞ্জ শ্রীভূমি হয়ে গেছে। করিমগঞ্জে আসলাম, তারপর আপনার কোভিড, সব থেকে আমরা মারাত্মক যে প্রাকৃতিক একটা মহামারী যেটা দেখা দেয় সেটা কোভিডের সময়, কোভিড-19 প্যান্ডামিকে। তখন আমি যদিও কংগ্রেসে ছিলাম না, আমি সিপিআইএমে ছিলাম। তো তখন পুরো জেলাতে কাজ করেছি আমরা, প্রত্যেকটা জায়গায় গেছি, চাঁদা কালেকশন করেছি আমাদের সাধ্য মতো। সেই চাঁদার টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে সাধ্য মতো যারা একদম দরিদ্র সীমার নিচে, আমরা তো সবাইকে দিতে পারবো না, গেছিলাম। তখন আরেকটা জায়গা ছিল এখানে পুয়ামারার ওখানে সিদ্দিক সাহেবের একটা ভাট্টা ছিল। সেই ভাট্টার অনেকজন পরিযায়ী শ্রমিক ছিলেন, বাইরে থেকে আসতেন। তো আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, তো ওখানে ওদের চাল টাল সব উড়ে গেছিলো। তো আমরা সেখানে এসেছিলাম, ওদেরকে রেশন পৌঁছে দিয়েছিলাম। ওদের এখান থেকে বরপেটা ছিল বাড়ি, ওখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম আমরা পার্টির তরফ থেকে, আমিও ছিলাম সেখানে। তো কোভিডে এরকম কাজ করতে করতে কিন্তু আমারও কোভিড হয়ে পড়ে। আমার যখন কোভিড হয় আমি তখন সরকারি সিভিল হাসপাতাল যেটা করিমগঞ্জের, সেখানে ভর্তি হই। সেখানে যখন ভর্তি হওয়ার পর শুনলাম তো কোভিডের সময় কোভিড পেশেন্টের জন্য অনেক উন্নত মানের খাবার বরাদ্দ হয়েছিল। কিন্তু দুঃখের ব্যাপার, যখন ওখানে ভর্তি হলাম আমাকে অবশ্যই একটা ভালো রুমে দিয়েছিল, খাবারটাও ভালো ছিল। আমার পাশের রুমে ছিলেন রঞ্জুদা বলে গভর্নমেন্ট স্কুলের একজন টিচার, শিক্ষক মশাই। উনি এখনও আছেন। তো আমার পাশের রুমে উনি ছিলেন। কিন্তু সমস্ত রুমগুলো জুড়ে এক একটা আমার রুমে একা আমি ছিলাম, 3-4জন কোভিড পেশেন্ট ছিলেন। একজন বেরিয়ে যান, আরেকজনের একটু কমে তো আরেকজনের পেশেন্ট এনে ঢুকিয়ে দেয়। রুমের অবস্থা ছিল বেহাল, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু ছিল না। এখানে যেটা খাবার দেওয়া হতো প্রচণ্ড, মানে সেগুলো সাধারণ মানুষ খেলেও অসুস্থ হয়ে পড়বে। তারপর সেখানে আমি যখন বেরোই রুম থেকে, এরকম অবস্থা দেখি, রুমের এরকম এত বাজে কন্ডিশন ছিল, সাধারণ মানুষ থাকলে অসুস্থ হয়ে পড়বে। আর কোভিডের সময় তো জানেন মানুষের শ্বাসকষ্টটা সব থেকে বেশি মারাত্মক। তো সেই সময় ওখানে আমরা যারা কোভিড পেশেন্ট ছিলাম, আমার তখন শ্বাসটা ঠিকঠাক হচ্ছিল না, তারপরও সবাইকে নিয়ে সেখানে আন্দোলনের পরিবেশ তৈরি করি সিভিল হাসপাতালে। আমি সবগুলো ডাটা দিয়ে যাচ্ছি, কারণ সেই ডাটাগুলো দিলে, কারণ অনেকে তো অনেক কথা বলতে পারে, আমি যখন ডাটা দিই ডাটাগুলো ধরে মানুষ অবশ্যই সেটা সত্য না মিথ্যা দেখা উচিত সবাইকে। তো আমরা সেখানে যখন কোভিড পেশেন্টের, তখন তো আর নাম টাম বলতে পারবো না, আমার সমষ্টিরও হয়তো ছিল না, বিভিন্ন জায়গার পুরো জেলা জুড়ে যে কোভিড পেশেন্টরা ছিল এখানে ছিল। এমনকি বাচ্চারা ছোটো যারা মাকে তুলে নিয়ে এসছে, ওই কোন দিক থেকে একদম কী যেন নামটা ছিল ওখানে, লুয়াইরপোয়ার ওখান থেকে একজন শ্রমিকের একজন বউকে নিয়ে আসে, মহিলাকে। ওনাকে যখন নিয়ে আসছিল, ওনার 1 মাসের বাচ্চা, সে বাচ্চাটাকেও টেনে হিঁচড়ে নিয়ে আসে। আসার সময় ভদ্রমহিলার হাতের শাখা ভেঙে যায়, শাড়ি ছিঁড়ে যায়, গাড়িতে তুলে নেট, মনে হচ্ছিল বড় একটা ক্রিমিনাল, কোভিড নয়। কোভিডের সময় এমনিতেও আমরা দুর্বল হয়ে পড়ি, সেরকম এনে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করে। সেই যে ভর্তি করেছিল, সেই ভর্তির সময় সেই যে বাচ্চার, এখন দেখুন তখন গাড়ি ঘোড়াও বন্ধ ছিল, যে ওই লুয়াইরপোয়া থেকে ওনার যে স্বামী উনি আসবেন, কি করে আসবেন, উনি একজন শ্রমিক ছিলেন, এতগুলো টাকা তো ছিল না ওনাদের কাছে না। তো ওখান থেকে কোনো গাড়িও তো বন্ধ ছিল তখন কোভিডের জন্য। তো বাচ্চাটা প্রায় না খেয়েই ছিল, মায়ের কোভিড ছিল। তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম কোনো বেবি ফুড নেই। তো বললাম যে ওখানে কিছু তো কোভিড পেশেন্ট আছেন, ওদের বাচ্চারাও ছিল। তো ওনাদের বললাম আপনারা একটু শেয়ার করুন, আমরা কালকে দেখব কি করা যায়। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষের কোনো ব্যাপারই ছিল না। ডাক্তার তো মাঝে মধ্যে আমার রুমে ডাক্তার আসছেন, অন্য কোথাও ডাক্তার যেতেনই না, এরকম অবস্থা ছিল। তো এরকম যখন হলো, পরের দিন যখন বেরোলাম,
বেরোনোর পর দেখলাম খাবার এসছে ঠান্ডা ডাল, ভাত, সয়াবিন আলুর তরকারি, আর কিছু নেই। আচ্ছা, কোভিড পেশেন্ট এটা খাবে। সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল লাল চা, চিনি দিয়ে ভর্তি করা লাল চা, ডালমুট আর ক্যাক, কোভিড পেশেন্টের জন্য খাওয়ার ছিল। এদিকে শোনা গেল বরাদ্দ হয়েছে অনেক মোটা অঙ্কের টাকা কোভিড পেশেন্টের জন্য। তো এগুলো ব্যাপারে পরে রাহুল চক্রবর্তী যুগসংঘের সাংবাদিক ছিলেন, ওনার সঙ্গে যোগাযোগ হয়ে উনি আমাকে তখন ফোন করেছিলেন। তখন আমি বললাম এরকম অবস্থা, আমরা কিন্তু তখন কোভিড সব পেশেন্টকে ডেকে বললাম আমরা খাবার খাবো না, আমার জন্য আলাদা খাবার এলো, আমি সেটা পাঠিয়ে দিলাম। কোভিড পেশেন্টের সমস্ত খাবার আমরা নিলাম না, সকালবেলা খেলাম না, দুপুরবেলা বললাম আমরা মারা গেলে এমনি মারা যাব, ডাক্তারও তো আসে না। তারপর সেই আন্দোলনের ফলে এখানের তখন তো ডেপুটি কমিশনার ছিলেন, এখন ডিস্ট্রিক্ট কমিশনার হয়েছেন। তো তখন ডেপুটি কমিশনার ছিলেন আঙ্গামুথু বলে একজন ছিলেন, উনি তখন ভিজিট করেন হসপিটাল। ভিজিট করার আগে বলেন মিসক্রিয়েন্টস আমাকে। তো সেখানে কোভিড পেশেন্টরা পুরো ধরেছিল আমরা মরে যাচ্ছি, আপনি বলছেন মিসক্রিয়েন্টস। সেগুলো পাবেন ফেসবুক যদি ঘাটেন, কিছুটা হয়তো আছে আমার ফেসবুকে পিটিশন সহ 2020-এর পাবেন, খুঁজলে পাবেন, ওখানে ছিল, আছে কিছুটা, সবটা আপলোড করিনি, আছে কিছুটা। তো তারপর আমাদের সেই আন্দোলনে আমাকে ছেড়ে দেওয়া হলো 2 দিন পর, আমি নাকি সুস্থ হয়ে গেছি। আমার কাছে প্রত্যেক দিন সকালবেলা পাঠাতেন ডেপুটি কমিশনার অফিস থেকে বা হসপিটাল থেকে পাঠানো হতো বাচ্চাদের জন্য কি খাবার দেওয়া হয়েছে, কোভিড পেশেন্টের জন্য কী কী ভালো হয়েছিল, দুধ দেওয়া হতো, কাজু বাদাম দেওয়া হতো, মাছ দেওয়া হতো, মাংস দেওয়া হতো। তো আন্দোলন করেছি তখন। এখন যে আমি 26-এর প্রত্যাশী বলে এখন দৌড়চ্ছি সেটা নয়, তো সেটা ছিল তখন তো ইলেকশনের ম্যাটার ছিল না। মানে আপনার কথা থেকে একটা জিনিস ক্লিয়ার যে বোঝা গেছে যে আপনার এই যে প্রতিবাদ বা আপনি যে ধরনের এখন সংঘর্ষ করিয়া যাইতরা, এটা যে শুধু এই ইলেকশন সেন্ট্রিক এরকম কিছু নাই, আপনি আপনার কলেজ লাইফ থেকে ওইটা করিয়া যাইতরা, বা আপনি যেটা শোনাইছেন ভালো লাগছে জিনিসটা শুনিয়া, যেন একদম অসহায় মানুষ যারা থাকে প্যান্ডেমিকের টাইমও হইন, এই টাইমও তো মানুষের হেল্প করার মতো মানুষ, কারণ কোনো মানুষ করতেই পারেন না, এই টাইমও হেল্প খেয়ে করতো, এই টাইমও আপনি মানুষের লাগে যতটুকু করছেন, এটা তো কাবিলে তারিফ ডেফিনেটলি। তারপর আরও আছে, কোভিডের সময় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল আনঅর্গানাইজড লেবারদের জন্য 1000 টাকা করে দেওয়া হবে। আকবরপুর থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়াতে ওইদিকে গেছি আমি নিজে। আমাদের গ্রামের দিকের, আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম কোভিডের সময়, কারণ ওই দিকের অবস্থা ততটা ভালো ছিল না। তো গ্রামের দিকে যখন ছিলাম তখন ওখানে আমাকে সেই যে কম্পিউটারে ওদের তো নামগুলো নিয়ে এসেছি, তখন তো সেটা ডাটা করে আমাকে লেবার অফিসে ওগুলো জমা করতে হবে। তো সেখানে প্রায় 5000 মানুষের ডাটা এন্ট্রি আমি একা করিনি, আমার গ্রামের আরও 2-1টা ভাই ছিল, ওরা কিন্তু রাতে বসে আমরা ডাটা এন্ট্রি করতাম। যদি 1000 করে সেই মানুষের অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকে। এখনও বিভিন্ন জায়গার মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন যে দিদি এখনও তো টাকার, আমি বললাম কোভিড কবে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই আনঅর্গানাইজড লেবারদের টাকা দেওয়া হয়নি। আমরা তারপর একটা পিটিশনও দিয়েছিলাম ডেপুটি কমিশনারকে যে আনঅর্গানাইজড লেবারদের জন্য যে ডাটাগুলো লেবার অফিসে জমা হয়েছিল টাকার জন্য, মানুষকে তো ভাওতাবাজি দিয়ে দেওয়া হয়েছিল। আমরা এত কষ্ট করে কোভিডের মানুষের এরিয়াতে গিয়ে কালেকশন করি, তারপর মানুষের ডাটা যাতে যেগুলো মানে আনঅর্গানাইজড লেবার বলতে ক্যাটেগরি নয়, যেমন ধরুন কেউ কারো বাড়িতে কাজ করছে, কেউ ধরুন রিক্সা চালায়, কেউ ঠেলা চালায়, কেউ বাজারে ছোটোখাটো সবজি বিক্রি করে, তো তখন তো ওদের সব কিছু বন্ধ ছিল। তো 1000 টাকাও তো তখন অনেকটা টাকা ওদের কাছে। তারপর সে টাকাটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড লেবার অফিস থেকে বা আমরা যেটা জমা করলাম আসেনি, মানুষ না টাকা পায়নি। পুরো আসাম জুড়ে এটা হয়েছে, আমাদের জেলাতে যেটা হয়েছে সেটা নয়। তো আমি আমার সাধ্য অনুসারে, ক্ষমতা অনুসারে গেছি। দেখুন আমি তো জনপ্রতিনিধি নই, জনপ্রতিনিধি যদি হতে পারি হয়তো আরও অনেকটা বেটার করার চেষ্টা করব। এখন আমার ক্ষমতা দিয়ে আমি যতটুকু করতে পারি সেটাই করছি। তো আজকে দেখিয়া 1 সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে যে এই করিমগঞ্জ জেলার একটা জায়গা দাসগ্রামের আশপাশ ওরকম একটা জায়গাতে একটা প্রতিবাদ হয়েছে বা একটা প্রটেস্ট এরকম হয়েছে, যেটা তো আপনি যখন আপনার বাইট দিতরা তখন আপনি এখন কইছেন যে আপনি 24 ঘন্টা থেকেও বেশি সময় থেকে আপনি এই জায়গাতে আসলা, এই প্রতিবাদও আসলা। তারপরে শুনছি আপনার এই যে প্রটেস্ট যেটা আছে এটা মানে একটা সাকসেসফুল প্রটেস্ট হিসাবে এটা ধরিয়ে নেওয়া হয়েছে।
তো ওই যে 24 ঘন্টা থেকেও বেশি আপনি প্রোটেস্ট করছেন, এরপরে কোনো নেতা আর অন্য কোনো নেতাই কেন গেছেন না? আর যদিও যাইন মানে আপনার যতটুকু মানে সহযোগিতা বা যতটুকু অবদান আছিল এরকম কোনো কিছু আসিল না। তো এই যে দীর্ঘ এত লম্বা একটা প্রতিবাদ হল, এটা সম্পর্কে আপনি কিতাব হইতে চাই? দেখুন, আজকে তো আমরা জনপ্রতিনিধি কেন করি, যে আমরা সবাই তো আমাদের দাবিগুলোকে উত্থাপন করতে পারবো না। আজকে আমাদের দাবি উত্থাপন করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নির্বাচন পড়ে। সেই নির্বাচনে যে প্রতিনিধিরা নির্বাচিত হন, ওনাদের কাজ হচ্ছে যেমন আজকে বিধানসভাতে ওনার যে সমষ্টির যে সমস্যাগুলো বিধানসভায় উত্থাপন করবেন, এবং মানুষের দাবি দেওয়া যেগুলো মানুষের একদম মানে প্রয়োজনীয় যেগুলো দাবি দেওয়া, সেগুলো যাতে অতি সত্বর উনি সেগুলো সমাধান করতে পারেন। সেজন্যই তো জনগণ ভোট দিয়ে একজনকে জয়ী করেন, তাই না? এবং উনি বিধানসভাতে যান, এমপি ইলেকশন হলে পার্লামেন্টে যান, তখন পুরো সমস্ত পার্লামেন্টের যে এরিয়াটুকু থাকে সেই এরিয়ার ডেভেলপমেন্ট, আমার বিধানসভা হলে বিধানসভার ডেভেলপমেন্ট। তো আজকে যখন একজন প্রতিনিধি যান এক একটা সমষ্টির, ওনারা করেনটা কি? শোনা গেল যে আগে ডিলিমিটেশনের আগে আমরা ছিলাম উত্তর করিমগঞ্জে, বিশেষত আমার বাড়িটা ছিল উত্তর করিমগঞ্জে। আফটার ডিলিমিটেশন আমরা সবাই হয়ে গেলাম দক্ষিণ হয়ে গেলাম। পুরো উত্তরের বেশিরভাগ জায়গা দক্ষিণে, বিশেষত গ্রামাঞ্চল যেগুলো দক্ষিণের দিকে নিয়ে আসা হলো। আজকে উত্তরে যখন ছিলাম তখন থেকেই আমরা এই যে আজকে FN রোড নাম শুনেছেন, তো ফকিরাবাজার টু নয়াবাজার যে PWD রোডটা হচ্ছে, সেই রোডটা লঙ্গাই নদীর পাশ দিয়ে বয়ে গেছে লঙ্গাই নদীর পাশ দিয়ে গেছে। তো ফকিরাবাজার থেকে যখন ঢুকবেন আপনি দেখবেন ওখানে বেশি ভাঙা, একদম বাজে কন্ডিশন। তারপর একটুখানি আসার পর দেখবেন, যদি আপনি ফকিরাবাজার থেকে বাম দিকে ঢুকেন, দেখবেন সেখানে আজাদ হাই স্কুলে যাওয়ার একটু আগে রাস্তাটা ভেঙে পুরো নদীতে পড়ে গেছে। সেটা নিয়ে আমরা 2023 সালে যখন পুরো রাস্তাটা প্রায় 2 ফুট রেখে পুরোটা নদীতে পড়ে গেছিলো, আজাদ হাই স্কুল থেকে একটু আগে পড়ে গেছিল, তখন ওখানকার কিছু শিক্ষক মশাই বা সমাজের যারা কাজকর্ম করেন বা আমরা পার্সোনালি টাকা সংগ্রহ করে তখন ওই আজাদ হাই স্কুলে যাওয়ার ঠিক আগের জায়গাটা যেটা ভেঙে পড়ে গেছিলো, সেই জায়গাটা মেরামতি করা হয় ইট দিয়ে। সেই মেরামতির জায়গাটা দিয়ে আজকেও সরকারি গাড়িগুলোও যাচ্ছে, আজকে প্রশাসনের গাড়িগুলোও যাচ্ছে, আজকে ব্যক্তিগত যারা গাড়ি ঘোড়া সমস্ত কিন্তু যাতায়াত ওই রাস্তা দিয়ে। কমপক্ষেও 20 থেকে 25 হাজার মানুষের রেগুলার দৈনন্দিন যাতায়াত থাকে ওই রাস্তা দিয়ে। ফকিরাবাজার থেকে যখন দাসগ্রাম অবধি গেছে রোডটা, FN রোড, দাসগ্রামের ওখানে গিয়ে বাম দিকে চলে গেছে নিলামবাজার রোড, মানে ফকিরাবাজার নিলামবাজার রোড। আর যেটা স্ট্রেইট চলে গেছে পশ্চিম দিকে, ওটা গেছে দাসগ্রাম থেকে নয়াবাজার PWD রোড। ওখানে কি হয়েছে, সেম কন্ডিশন, ওখানেও লঙ্গাই নদীর পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে। তো করুরি LP স্কুল আছে, ওই করুরি LP স্কুলের সামনে বেশ বড় একটা অংশ 2 বছর 2.5 বছর হয়ে গেল, 3 বছরের মতো হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। ছোটো ছোটো বাচ্চারা থাকে। আজকে অনেকগুলো বাচ্চা, অনেকে এই জলে পড়েছে, মানুষ বাঁচিয়েছে, অনেকে বাইক নিয়ে পড়ে, কারণ ভেঙে পুরো পড়ে গেছে। সে নিয়ে আমরা প্রায় 4 থেকে 5টা মেমোরেন্ডাম দিয়েছি। প্রশাসনের তরফ থেকে একবারও DC মহোদয় বা আজকে গিয়ে কোনো এমন পদক্ষেপ নেননি সেখানে যে ইমিডিয়েটলি কাজটা করতে হবে। আজকে জনপ্রতিনিধি, উত্তরের জনপ্রতিনিধি বা দক্ষিণের জনপ্রতিনিধি যিনি আছেন বর্তমানে, ইলেকশন তো এখনো হয়নি, 26-এ হবে, তো উনি কী করেন, ওনারা ওখানে যান, বা আজকে বিজেপির বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান সেই সবাই ওখানে যান দেখতে, গিয়ে ভালো করে ফটোশ্যুট করেন, ভিডিও করেন, কি করেন ওনারা পেপারে বড় বড় ছাপেন যে আমরা পরিদর্শন করতে এসেছি। এখন কথা হচ্ছে, আজকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধিদের পরিদর্শন করার জন্য না কাজ করার জন্য? আজকে যখন দীর্ঘদিন এরকম অবস্থায় ছিল, 7 নভেম্বর যে কথাটা আপনি আমাকে বলেছেন, আমি আগে থেকে কিছুটা বললাম, না বললে আপনারা ঠিক ক্লিয়ারটা হবে না, জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো 7 নভেম্বর সেই যে প্রায় ড্যামেজ রাস্তা, যেটা ওই দাসগ্রাম থেকে নয়াবাজার যে রাস্তাটা গেছে PWD, সেই রাস্তাটার বেশিরভাগ অংশই লঙ্গাই নদীতে পড়ে গেছে ভেঙে।
এখানে একটা হেলথ সেন্টারও আছে, বিভিন্ন সরকারি স্কুল আছে, পঞ্চায়েত আছে, পিএইচই আছে। তো ওই রাস্তা দিয়েও প্রায় প্রতিদিন 10 থেকে 15,000 মানুষের যাতায়াত, ছোটো বাচ্চা থেকে স্কুল পড়ো থেকে শুরু করে সবাই। আজকে সেই রাস্তা দিয়ে প্রতিদিন 1000 খানিকের উপর গাড়ি চলাফেরা করে, সেই ড্যামেজ রাস্তা দিয়ে করত। তো এখানে কিন্তু পিডাব্লিউডি থেকে যে বড় কোনো গাড়ি ঢুকতে পারবে না বলেও কোনো কিছু হোল্ডিং দেয়নি ওরা। 7 নভেম্বর রাত 9:30 থেকে 10টার মধ্যে, আমি তখন, পরের দিন ছিল 8 নভেম্বর, মানে সেদিন ছিল স্যাটারডে 8 নভেম্বর। তো 7 নভেম্বর রাতে আমার কাছে একটা ফোন এসেছিল, আমি কিছুটা ব্যস্ত ছিলাম তো ফোনটা ধরতে পারিনি। পরে ফোনটা ধরেছি যে ওই রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে, মানে একটা গাড়ি ঢুকেছে। আমি বলছি আমি আসছি, মানে আর ক্লিয়ার শুনতে পাইনি, নেট সিগন্যাল ছিল না। তো যখন আমি 11টার মধ্যে সেই জায়গাটাতে পৌঁছেছি, রাত 11টা, তখন আমি গাড়িটা রেখেছি ওই দাসগ্রাম থেকে একটু গিয়েই। ওখানে তো দেখেছি একটা অবৈধ ট্রাক, যেটা দেখা গেল একটা অবৈধ বালু ভর্তি ট্রাক, যেটার কোনো মানে ওই কাগজপত্র কিচ্ছু নেই। হ্যাঁ, সেই ট্রাকটা বালি ভর্তি করে ওই রাস্তাটা ভেঙে নিয়ে নদীর দিকে কাত হয়ে গেছে। তার মানে যেটুকু জায়গা বাকি ছিল সেটুকু শেষ। ওখানে গিয়ে প্রায় ওখানে 500-600-700 মানুষ, কারণ মানুষের তো ভয় লাগবে, অসুস্থ একটা পেশেন্টকে নিয়ে কিভাবে বেরোবে, একটা বাচ্চা স্কুলে কিভাবে যাবে, সেখানেই তো পড়ে শেষ। যে মায়ের বাচ্চা যাবে সে তো আর সেটা ফিরে পাবে না। তো তখন ওখানে 400-500 মানুষ ছিল। তখন ওই লাতু আউটপোস্ট থেকে 2-3 জন আমাদের আসাম পুলিশের কয়েকজন এসছেন জায়গাতে। ওনারা দাঁড়িয়ে আছেন, বলছেন গাড়িটা নেবেন, মানুষ বলছে না, ওনারা বলছেন নেব, এইরকম পরিস্থিতি চলছে। ঠিক তখন ওখানে এই পরিস্থিতি দেখে আমি গিয়ে ফরেস্টে ফোন করি। আমি এসপি মহোদয়া যিনি আছেন, রিনা দুলে না, ওনাকে ফোন করি। রিনা দুলের সঙ্গে সঙ্গে সেখানে করিমগঞ্জ সদর থানার যে ওসি ডেকা সাহেব, ওনাকে ওখানে পাঠান। উনি যাওয়ার সঙ্গে সঙ্গে, উনি যখন যান তখন আরও কয়েকজন করিমগঞ্জ থানার পুলিশ কর্মীকে নিয়ে যান, ওখানে পুলিশ ছিলেন। ফরেস্ট থেকে যান, এমবিআই থেকে ছুটে যান, সবাই ছিলেন ওখানে। ওনারা যেটা বললেন যে গাড়িটা নিয়ে যাবেন। আমরা বললাম না, আপনারা গাড়ি সিজ করুন, গাড়ি আপনারা নিতে পারবেন না, কারণ আমাদের আর কিচ্ছু নেই। 4 বছর গেছে, জীবন থাকবে না যাবে কেউ জানতো না। এই বিপদসংকুল অবস্থার মধ্যে মানুষ যাতায়াত করতো। এখন তো নির্ঘাত মৃত্যু হবে, এখানে আর বাঁচার কোনো রাস্তা নেই। তো গাড়িটা আপনারা নিতে পারবেন না। ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয় এখানে আসুন, এসে আমাদের কথা দিন কোন দিন কাজটা ধরবেন, আদারওয়াইজ আমরা গাড়ি দেব না। আমাদের সঙ্গে অনেক কথাবার্তা হয় না, ওনারা পরে বলেন ফোর্স পাঠান। আমরা ফোর্স না, যাই পাঠান, এখানে আমরা যদি নিতে হয় 50,000 মানুষকে আপনারা ধরে নিয়ে যাবেন। কারণ আমি যদি এদেশের নাগরিক হই, আমরা যদি এদেশের নাগরিক হই, আমাদের দেশের প্রতি যেরকমভাবে দায় কর্তব্য থাকে, সেরকম সরকারেরও আমাদের প্রতি দায় কর্তব্য থাকে। আমি যদি, এটা আমার মৌলিক অধিকার, আমি বাড়ি থেকে বেরোবো নিরাপত্তার সঙ্গে, সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, এটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে আমি বাড়ি থেকে বেরোবো, সরকার আমাকে রাস্তাটা দেয়নি, সেখানে পড়েই আমার মৃত্যু হবে, আমার বাচ্চার মৃত্যু হবে, আমি এটা জেনেই, এটা হয় না। তো আমরা বললাম না, গাড়ি দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করলেন, পরে পুলিশ মোতায়েন করে ওসি সাহেব চলে গেলেন। ফরেস্টের ডিপার্টমেন্টের লোকজন ছিলেন ওখানে, পুলিশ কর্মীরা ছিলেন ওখানে, এমবিআই চলে গেলেন। সারা রাত ওনারা পাহারা দিলেন, সমস্ত মানুষ, আমি সহ ওই রাস্তায় ছিলাম। আমাদের একটাই দাবি ছিল, ডিসি মহোদয়কে এখানে আসতে হবে। পরের দিন সকাল 11টা, 11:30 পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করি সবাই। একজন মানুষও কিন্তু সেখান থেকে সরে যায়নি। সেখানে যে কম বয়সী ছেলেরা ছিল সেটা নয়, সেখানে যদি দেখেন আপনি 16 বছরের ছেলেটা বাবার খুঁজে এসছে, বাবা সারা রাত ওখানে ছিলেন। একদম ছোটো ছেলে থেকে 80 বছর, 83 বছর, 90 বছরের লোকজনও সেখানে ছিলেন, এক পায়ে দাঁড়িয়ে, সব এইজন মানুষ আসলেন। তারপর সেখানে আবার ওসি সাহেব আসলেন, এসে বললেন আমরা গাড়িটা নেব। আমরা বললাম আমরা কোনোভাবেই গাড়ি দেবো না, আমাদেরকে ধরে নিয়ে যান। কারণ ডিসি সাহেব যতক্ষণ পর্যন্ত এখানে না আসছেন, না আমরা সরবো না গাড়ি দেব।
তারপর কি আমরা তখন উনি বলেন ডিসি সাহেব আজকে আসতে পারবেন না, কারণ প্রোগ্রাম চলছে। আর ম্যাজিস্ট্রেট আসবেন এখানে, বিপ্লব শর্মা মহাশয়, উনি আসবেন। উনি আসার সঙ্গে আপনাদের রিপোর্ট সব। আমরা ঠিক আছে, ম্যাজিস্ট্রেট সাহেব যদি এখানে আসেন খুব ভালো কথা, আসুন। উনি আসুন কি বলেন তার উপর নির্ভর করে আমরা গাড়ি দেবো। তখন উনি বললেন যে বালুটা তাহলে আমরা খালি করি, উনি না আসলে আমিও গাড়ি নেব না, বালিটা খালি করি। তখন সবাই বললাম ঠিক আছে বালি খালি করুন, অসুবিধা নেই, কিন্তু আমরা গাড়িটা দেব না। বালি খালি করলেন, ওই গাড়ি থেকে অবৈধ যে বালিগুলো ছিল সেগুলো খালি করলেন। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টেরও ছিলেন মানুষ। তখন বালি খালি করে গাড়িটা রেখে এমন সময় ম্যাজিস্ট্রেট সাহেব এসে পৌঁছেছেন, 2-2:30 নাগাদ হবে। তো উনি আমাদের সঙ্গে কথা বলেন, আমরাও যা বলার বললাম ওনাকে, যে রাস্তার হাল পুরো বললাম। তারপর কতদিন ধরে মেমোরান্ডাম দিচ্ছি, কেন হচ্ছে জিজ্ঞেস করে। উনি বললেন যে দেখুন আমি রিপোর্ট দেব, আর ওয়াটার রিসোর্স আর পিডব্লিউডি থেকে এখানে আসবেন, আপনারা ওনাদের সঙ্গে কথা বলবেন, ওনারাও এই দায়িত্ব নেবেন। এই বলে ম্যাজিস্ট্রেট বিপ্লব শর্মা মহাশয় পিডব্লিউডি আর ওয়াটার রিসোর্সের 2টো নাম্বার দিলেন। সেই নাম্বারে বিপ্লব শর্মা স্যার যখন চলে গেলেন ওখান থেকে, যাওয়ার আধ ঘন্টা পর্যন্ত আমরা সবাই অপেক্ষা। কারণ দেখুন প্রায় 24 ঘন্টা হতে চলছে, আমাদের পেটে কিন্তু ভাত নেই, বয়স্ক মানুষ এখানে আছেন, জল নেই, কিচ্ছু নেই ওখানে খাওয়ার। তারপর আধা ঘন্টা 1.5 ঘন্টা আমরা অপেক্ষা করার পর আমরা ফোন করলাম ওয়াটার রিসোর্সে, যে নাম্বার উনি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট সাহেব, ওই নাম্বারে ফোন করার পর ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, মানে ওই ওয়াটার রিসোর্স থেকে আমাদেরকে বললেন যে দেখুন আমরা আপনাদের মেমোরান্ডামও পেয়েছিলাম, বা অনেক মেমোরান্ডাম পেয়েছিলাম, তারপর জায়গাতে গেছিলাম মেজারমেন্টের জন্য, ওখানে গিয়ে দেখলাম যে জায়গাটা ওয়াটার রিসোর্সে পড়ছে না। তো আপনি প্লিজ, ওটা পিডব্লিউডির রাস্তা, আপনি প্লিজ পিডব্লিউডির সঙ্গে যোগাযোগ করুন। আমি বললাম ঠিক আছে হবে। তারপর ফোনটা রেখে পিডব্লিউডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ আই থিঙ্ক, ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি তখন বললেন না, এটা ওয়াটার রিসোর্সের রাস্তা, এটা আমাদের নয়। তো আমরা সাধারণ পাবলিক কোথায় যাব? ওয়াটার রিসোর্স বলছে আমাদের নয়, পিডব্লিউডি বলছে আমাদের নয়, আর আমারও জানা কথা এটা পিডব্লিউডির রাস্তা ছিল। যাই হোক, পরে আবার ওসি সাহেব ওখান থেকে চলে গেছিলেন। আবার ওসি সাহেব, ওনার একজন পুলিশ কর্মী ছিলেন ওখানে, ওনাকে ফোন করে বললেন আমাকে ফোন দেওয়ার জন্য। আমি বললাম, আমাকে ফোন দিলেন উনি। আমি ফোনে বললাম যে দেখুন আপোনালোকে কি কৰিব, গাড়ীটো দিব না নিদিয়ে? তারা বলে আমি গাড়ী নিদিও, যেতিয়ালৈকে ইয়াতে আমাৰ ওয়াটার রিসোর্স বা পিডব্লিউডি তেওঁলোকে ক'ব লাগিব কাৰ ৰাস্তা আৰু কোনে ল'ব, আৰু ইয়াতে আমাৰ কমিটমেণ্ট লাগিব। উইদাউট কমিটমেণ্ট আমি গাড়ী নিদিওঁ, আপোনালোকে যি কৰাৰ কৰি ল'ব পাৰে, আমাৰ অসুবিধা নাই। তারপর আমাকে ফোন করলেন ম্যাজিস্ট্রেট সাহেব। উনি বললেন যে আমরা বলে আমাদের নাগরিক সভা আছে সন্ধ্যে 5:30টায়। আমরা সঙ্গে সঙ্গে ওখানে নাগরিক সভা বসালাম ওই জায়গায়। ওখানে ঠিক হলো যে গাড়ি যদি আমরা কমিটমেন্ট দেন আমরা গাড়িটা দিয়ে দেব, আর যদি কোনো কমিটমেন্ট না থাকে আমরা গাড়ি দেব না। সেই গাড়ি রেখে, যেহেতু ছিল 8 তারিখ ছিল সেকেন্ড স্যাটারডে, পরের দিন সানডে, আমরা মানডে ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়ের অফিসে আসবো মেমোরান্ডাম দিতে, এবং উনি কী করবেন সেটা জানতে, নাহলে আমরা আন্দোলন আরও তীব্র করব। সেই সময় ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখলাম ওখানে ছুটে আসছেন। আমাদের নাগরিক সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওসি সাহেবও গেছেন। ওনারা বললেন যে দেখুন আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে এইটুকু ক্ষমতা আছে আমরা ভালো করে রিপোর্ট দেব যাতে রাস্তাটার কাজ হয়, কারণ আমরা নিজেরাও দেখছি এই রাস্তাটা মানুষ চলাচলের উপযোগী নয়। যদিও আমাদের ডিপার্টমেন্ট নয় এটা, তারপরও আমরা ডিসি মহোদয়কে যাতে এখানে কাজ হয় তার উপর রিপোর্ট দেব। তখন আমরা বললাম তাহলে সেটা মিডিয়াতে বলতে হবে। হ্যাঁ, তখন ওরা বললেন ঠিক আছে তাহলে আমরা গাড়ি ছেড়ে দেব। তারপর ওনারা মিডিয়ার সামনে বললেন, সব আপনারা শুনেছেন নিশ্চয়, মিডিয়ার সামনে বললেন, তারপর আমরা গাড়িটা দিলাম। পরের দিন সানডে ছিল, আমরা ডিসি অফিস তো তখন বন্ধ ছিল। 9 তারিখ মানডে 9 তারিখ ছিল। মানডেতে না 10 তারিখ ছিল, 9 তারিখ না। 7 নভেম্বর মুভমেন্ট শুরু হয়, 8 নভেম্বর গিয়ে মুভমেন্ট রাতের দিকে গিয়ে শেষ হয়। আমরা ওখান থেকে যেতে যেতে প্রায় রাত 12টা হয়, শেষ হয়। পরের দিন ছিল সানডে, মানে 9 তারিখ। 10 তারিখ আমরা মেমোরান্ডামটা দিই।
তো 10 তারিখ ডিসি মহোদয়কে মেমোরান্ডাম দিয়েছি এবং ওনাকে বললাম যে আপনি কবে করছেন ডেটটা দিন। উনি বললেন ডেট দিতে আমি 2 দিনের মধ্যে করাতে পারবো না, কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এটা করাবো। তার কদিন পর তার 2-4 দিন পর ডিসি মহোদয় বললেন আপনাদের ওটা হয়ে গেছে স্যাংশন। খবর পেলাম পিডাব্লিউডি সমঝে নিয়েছে কাজ, আর অতি সত্বর কাজ শুরু হবে, একটু সময় দিন, স্যাংশন হয়ে গেছে। তো এই স্যাংশনটা যে হয়েছে সেটা যে আমার জন্য হয়েছে সেটা নয়, কিন্তু একটা গণ আন্দোলন, মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্যই কিন্তু আমরা সফল হতে পেরেছি এই আন্দোলনে। আরেকটা কথা হচ্ছে, এখানে যে যত দেরিই হোক, অবশেষে তো ডিসি মহোদয় আমাদের এই অবস্থার জন্য কর্ণপাত করলেন, কাজটা তো হলো, সেজন্য ডিসি মহোদয়কে থ্যাঙ্কস বলা যায় এক্ষেত্রে। আজকে দেরি যদিও হয়েছে, অনেকটা কষ্ট পোহাতে হয়েছে আমাদেরকে, এবং ওসি সাহেব, ডেকা সাহেব বা ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন ওনারাও কিন্তু রিপোর্ট দিয়েছেন, তো ওনাদেরকেও থ্যাঙ্কস বলা যায়, কারণ ওনারাও কোঅপারেশন করেছেন আমাদের সঙ্গে। তো ওভারঅল আমরা সাকসেস হয়েছি। কংগ্রেচুলেশন আপনারে এত বড় একটা মানে ইয়ে করার পরে যে আপনারা সাকসেস হয়েছেন। আর এটার থেকে আর একটা মেসেজ আয় যে যদি মানে প্রতিবাদ কেউ করিয়া যায়, তো প্রতিবাদ যদি ইউনাইটেডলি করা যায়, বড় ধরনের প্রতিবাদ করা যায়, আর এই প্রতিবাদগুলো যদি সর্বস্তরের সব জনগণরে যদি সাথে লইয়া প্রতিবাদ করা যায়, তো ডেফিনেটলি প্রতিবাদ সাকসেস হয়। আর যেহেতু আমরা আজকের ইয়েটা প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে গেছে, আর অনেক কোয়েশ্চেন আসিল, তো 2 কোয়েশ্চেনে অলমোস্ট 35 মিনিটস হয়ে গেছে। তো আমি আশা করি যে আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে যে অ্যাডভোকেট হাসিনা ম্যাডামর প্রশ্ন বা কথা আপনারা শুনছেন, কতটুকু সন্তুষ্ট হয়েছেন, বা আরও যদি আপনার কোনো কোয়ারিজ বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা। আমরা নেক্সট মান্থ আবার তানে আমরা স্টুডিওত দেখার পরে আপনারা যে প্রশ্ন যেগুলো আছে এইগুলা তার সামনে তুলিয়া ধরমু। আর আমরা স্টুডিওতে উপস্থিত হওয়ার লগে আপনারা ধন্যবাদ জানাই, আর এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ, জয় হিন্দ।